আমাদের বিশেষ আয়োজন সময় টেলিভিশনের প্রাণের বইমেলায়। আমরা প্রাণের যে বইমেলা, কেন আমরা প্রাণের বইমেলা বলি, সেটি হচ্ছে যে 1952 সালের এই 21শে ফেব্রুয়ারিতে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ভাষা আন্দোলনের জন্য, নিজের মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। শুধুমাত্র ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে, তাদের সেই আত্মদানকে সামনে রেখেই 1984 সাল থেকে চলে আসছে বাংলা একাডেমির আয়োজনে এই বইমেলার। ধীরে ধীরে পরিসর বেড়েছে, বাড়তে বাড়তে এখন বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে গত কয়েক বছর ধরে তা বিস্তৃত হয়েছে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। এই বছর এই বইমেলা সবচেয়ে ইতিহাসের বড় বইমেলা হতে যাচ্ছে। কারণ হচ্ছে স্টলের সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়েছে প্যাভিলিয়নের সংখ্যা। বইমেলার আজকে প্রথম দিনে প্রথম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলেছেন জুলাই আগস্টের যে আন্দোলন, তাদের যে আত্মত্যাগ, তার স্মৃতিকে যেন মর্যাদার সাথে লালন করা হয়। তাদের স্মৃতির জন্য কিন্তু জুলাই চত্বর তৈরি হয়েছে এবারের বইমেলায়। রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন, রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইমেলার রঙেরও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। এবারের বইমেলার যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য কিন্তু 3টি রঙে থাকছে। একটি হচ্ছে লাল, কালো এবং সাদা। রক্তের যে রং, সেই রং হচ্ছে প্রতিবাদের, কালো হচ্ছে শোকের, এবং আগামীর যে ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যতের জন্য যে অনিন্দ্য সুন্দর সাদা, সেই সাদা থাকছে। এবারের এই 3 রঙের প্রতিপাদ্য নিয়ে এসেছে বইমেলা। আসুন আমরা বইমেলার সমস্ত খবর এই প্রাণের মেলায় যেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তেমন জানানোর চেষ্টা করব যে বাঙালির এই প্রাণের বইমেলায় কতজন লেখক, কতজন প্রকাশক, কতটি স্টল এবং খুঁটিনাটি আরও অনেক বিষয় যেগুলো মানুষের হয়তো দৃষ্টি এড়িয়ে যাবে, সেই তথ্যগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব। এর আগে চলুন একটু পরিচয় হয়ে নিয়ে। আমার সহকর্মী আছেন আমার সঙ্গে, মাহমুদুর রশিদ। তো পনেল, আপনি এই বইমেলায় এবার প্রথম যখন শুরু করলেন প্রতিবেদন সংগ্রহ, তথ্য সংগ্রহের কাজ, আমরাও ঘুরে দেখলাম অনেকক্ষণ ধরে বইমেলাটি। এবারের বইমেলার প্রথম দিনটি অন্য বইমেলাগুলোর থেকে কি একটু আলাদা মনে হয়েছে? হ্যাঁ, কিছুটা তো আলাদা আসলেই, কারণ আমরা যেই প্রেক্ষাপট পেরিয়ে আমরা এবার এই বইমেলা শুরু করছি, আমাদের সামনে আছে জুলাই গণ-অভ্যুত্থানের একদম তাজা স্মৃতি আমাদের স্মৃতিতে আছে, এবং সেই স্মৃতি ধারণ করে আমরা এবার বইমেলা শুরু করছি। তবে প্রথম দিন বিগত বছরগুলোতে যেভাবে কাটে, এবারও অনেকটাই সেরকমই। এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি পাঠকদের জন্য বইমেলা। আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের নাকে এসে লাগছে রঙের ঘ্রাণ, আমাদের পায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি বাঁশ কাঠের টুকরো পড়ে আছে, এবং আমরা স্টলগুলো দেখতে পাচ্ছি যে বই ইতিমধ্যে এসে গেছে, কিন্তু এখনও বইগুলো তাকে ওঠেনি। সেভাবে বইমেলার প্রস্তুতি শুরু হচ্ছে। কিন্তু আমি যদি এই বইমেলার নিয়ে একটু কথা বলি, যে আসলে এই বাঙালির অস্তিত্বের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যেই ভাষা, যে বর্ণমালা, সেই বর্ণমালার এবং ভাষার এই অমর 21শে বইমেলা। আমরা যদি একটু শুরু থেকে যে জানতে চাই, যে সেই আপনি বলেছেন 1984 সাল থেকে, কিন্তু তার আগেও একটি প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে 1972 সালে। সেটি বাংলা একাডেমির সামনে পাশের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে একজন ব্যক্তি, আর চিত্তরঞ্জন সাহা, তিনি শুরু করেছিলেন সেই বই পিছিয়ে যে বইমেলা শুরু হয়, যে অল্প কয়টা বই নিয়ে তিনি বসেছিলেন বইমেলার, এই যে মূল যে ধারণা যার কাছ থেকে পাওয়া আমাদের, তিনি হয়তো তখন জানতেন না যে আসলে তার এই উদ্যোগটা ধীরে ধীরে বাঙালির একটি মহাপার্বণে পরিণত হবে। সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই বইমেলা 1 মাস জুড়ে হয়, কিন্তু পুরো 1 মাসের পর পুরো বছর জুড়ে যে লেখক, পাঠক এবং প্রকাশকদের মাঝে জ্ঞানের চর্চার যেই উদ্বোধন হয় এই মেলার মাধ্যমে, সেটি আসলে চর্চা সারা মাসব্যাপী থাকে। আজকে এই 1 তারিখে, ফেব্রুয়ারি 1 তারিখে বইমেলার দ্বার উন্মোচন হলো। আমি বলতে চাই আসলে একটি আলো, একটি মোমবাতির প্রদীপ শিখে আসলে আজকে জ্বলে উঠলো, এবং সেটি পুরো মাসব্যাপী আজকে জ্বলবে। এবং বইমেলা যখন শেষ হবে 28 তারিখে, সেই প্রদীপটি কিন্তু নিভে যাবে না। সেই প্রদীপটি আসলে সারা বছর জুড়ে বাঙালি পাঠকদেরকে আলো দিয়ে যাবে। আচ্ছা, এই যে বইমেলার, আমরা প্রথম যখন ছোটবেলায় বইমেলায় বাবা মার সঙ্গে এসেছি,
আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু এই শিশু কিশোর যারা আছেন, অভিভাবকরা কিন্তু চাচ্ছেন তাদেরকে তাদের ভাষার, মাতৃভাষার বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। শিশুদের জন্য একটি সুন্দর চত্বর তৈরি করা হয়েছে, অনেকগুলো চত্বর তৈরি করা হয়েছে। এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আসলে মেলার তো আসলে কতগুলো সেগমেন্ট থাকে, যে বিগত বছরগুলোতে যে সেগমেন্টগুলো ছিল সেগুলো এবারও আছে। যেমন আমরা জানি যে শিশু প্রহর নামে একটি সেগমেন্ট থাকে, সেটি প্রতি শুক্রবার এবং শনিবার শিশুদের জন্য বিশেষ করে শিশু প্রহর থাকে। সেইখানে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত শিশুরা তাদের বাবা মার সাথে আসতে পারেন। সেখানে শিশুদের জন্য মনোবিকাশের বৃদ্ধির জন্য এবং শিশুদের গড়ে ওঠার জন্য পর্যাপ্ত সংখ্যক বইয়ের ডালি নিয়ে স্টলগুলো প্রস্তুত আছে এবং শিশুরা এবার শিশু চত্বরে থাকছে 39টা স্টল থাকছে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হলো লিটল ম্যাগাজিন যে প্রাঙ্গণ, আমরা সোহরাওয়ার্দী উদ্যানের যে উন্মুক্ত যেটা প্রাঙ্গণ, সেখানে উন্মুক্ত মঞ্চের পাশেই সেখানে গাছের নিচে প্রায় 130টি স্টল নিয়ে অপেক্ষা আছে লিটল ম্যাগাজিনের জন্য, প্রস্তুত আছে। পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, বইমেলার বেশ আসলে হয় কি প্রতি বছরই দেখা যায় যে সপ্তাহখানেক লেগে যায় এই পুরো বইমেলাটা সেজে উঠতে। অন্যান্য বছরের তুলনায় এবার কাজ অনেকটাই এগিয়ে গেছে, কারণ আজকে মাত্র মেলার প্রথম দিন। ইতিমধ্যে কতগুলো স্টল আমরা দেখেছি পুরোপুরি প্রস্তুত এবং প্যাভিলিয়নগুলোই প্রায় পুরোপুরি প্রস্তুত। আর কিছু কিছু স্টল এবং প্যাভিলিয়ন আছে যেগুলো কাজ চলছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আছে 36টি প্যাভিলিয়ন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে আছে একটি প্যাভিলিয়ন। এবং আপনি যেটা প্রথমে বলছিলেন যে পরিসর এবং মেলার আকার অনুযায়ী এবারে মেলা ইতিহাসের সবচেয়ে বড়, সেটি প্রকাশনের দিক থেকেও আমরা বলতে পারি যে এবার সবচেয়ে মেলায় 708টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, যা আগে ছিল প্রায় মাত্র 646টি। সেদিক থেকেও মেলা আসলে অনেকটা পরিসর বেড়েছে। এবং হচ্ছে যে যারা প্রকাশনা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট, যারা প্রকাশক আছেন, তাদের কিন্তু সারা বছর ধরে শুধু এই ফেব্রুয়ারির জন্যই প্রস্তুতিটি নিতে হয়, বইমেলার অপেক্ষাটি করতে হয়, কারণ এত বড় আসর তো আসলে বইপ্রেমীদের জন্য বসে না। তো এই যে সারা বছরের যে প্রস্তুতি, আমি জানি যে আপনারা ঘুরেছেন, আমরা ঘুরে দেখেছি যে বাংলা বাজারের যে প্রকাশকদের যে প্রেসে এখন যে অবস্থা, তাদের কাজের যে চাপ, সেইটা এখন কেমন আছে দেখে একেবারে প্রাথমিক থেকে একদম প্রস্তুতিটা শুরু হয় লেখক থেকে। লেখক বইমেলাকে উদ্দেশ্য করে বই লেখার পরিকল্পনা করেন এবং পুরো বছর জুড়ে বই লিখেন। পাঠক প্রস্তুত হয়, সে বইমেলা যাবে, কারণ বইমেলার পাঠক শুধুমাত্র মেলা ঢাকায় হলেও এই পাঠক কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে। তারা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ফেব্রুয়ারিতে আসেন এবং বই সংগ্রহ করেন। এরপর লেখক যখন একটি বই লিখে ফেলেন, এরপর সম্পাদনার কাজ আছে, পাণ্ডুলিপি দেখার কাজ আছে, প্রকাশকের কাছে পাঠায়। এরপরে আসলে ছাপাখানা যায়। এর মাঝে আবার বইয়ের প্রচ্ছদ আছে, প্রচ্ছদ শিল্পীদেরও এক ধরনের ব্যস্ততা থাকে। এবং বই শুধু কাগজের যে বিষয়টা, বই তো আসলে কাগজে ছাপানো হয়, সেই কালি কাগজ সেগুলোর একটা বিষয় আছে। এবং পরিপূর্ণরূপে বই প্রস্তুত হওয়ার পরে সেই বই মেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর্যন্ত যেই শ্রমিকরা থাকেন, তাদেরও এক ধরনের ব্যস্ততা এই বইমেলা এবং ফেব্রুয়ারি জুড়ে বেড়ে যায় আসলে। আচ্ছা, সেটি হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখি যে অসংখ্য বই প্রকাশ হচ্ছে, হাজার হাজার বই প্রকাশ হয় এই বইমেলায়। বেশিরভাগ প্রকাশ হয়, সবচেয়ে বেশি বই প্রকাশ হয় যে বিশেষ, সেটি হচ্ছে কবিতার বই। হ্যাঁ, এই বিষয়টি যে বই প্রকাশ হচ্ছে, কিন্তু কতটা পাঠকপ্রিয়তা পাচ্ছে, সংখ্যাটা কেমন, বইয়ের মানের ব্যাপারটা কেমন, এই প্রশ্নটা কিন্তু প্রতি বছর সামনে নিয়েই বইমেলাটা শুরু হয়। এবারও বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন তারা এই বিষয়টির দিকে নজর দিবেন। তো এবার কি আমরা আশা করতে পারি যে একটু হলেও মানটা বাড়বে? প্রতিবার কিন্তু আমরা আশা নিয়ে থাকি, হ্যাঁ মানটা আমাদের বাড়বে, পাঠকপ্রিয়তা পাবে, কিংবা সেই রকম লেখা বাংলা সাহিত্যে আসবে যেটি আসলে স্মরণীয় হয়ে থাকবে, কাল উত্তীর্ণ হবে। এটি আসলে অনেক পুরাতন বিতর্ক। আসলে বইমেলায় শত শত হাজার হাজার বই প্রতিবার প্রকাশ হচ্ছে, তার মধ্যে মানসম্পন্ন লেখা আসলে কতটি, কাল উত্তীর্ণ লেখা আসলে কতটি হয়ে আসছে। কারণ প্রতি বছর আমরা আগে দেখতে পারতাম যে হুমায়ুন আহমেদকে ঘিরে মেলায় এক ধরনের উন্মাদনা সৃষ্টি হতো পাঠকদের মধ্যে। হ্যাঁ, অবশ্যই। তো সেই ধারাবাহিকতায় তাদের পরবর্তী প্রজন্মে যে সমস্ত লেখকরা আসছেন, তারা কতটুকু সেই পাঠকদের চাহিদা পূরণ করতে পেরেছেন, সেই বিতর্ক কিন্তু সেই অনেক তাদের পরবর্তী সময় থেকে আসলে চলে আসছে। সেই শূন্যতা, যদি অনেকেই বলে থাকেন যে জনপ্রিয় লেখা এবং মানসম্পন্ন লেখার মধ্যে এক ধরনের বিভাদ আছে। তো মানসম্পন্ন লেখা এবং জনপ্রিয় লেখার মধ্যে যে বিভাদ, সেটি আসলে বুঝবে কিভাবে? লেখা যদি, যে অনেকেই বলেন যে জনপ্রিয় লেখা মানে সহজ লেখা, সেই লেখা যদি সহজই হয়, যেমন হুমায়ুন আহমেদ ভক্তরা যারা, তারাই অভিযুক্তি করেন হুমায়ুন আহমেদের লেখা যদি সহজই হয়, তাহলে তার শূন্যস্থান, তার চলে যাওয়ার প্রায় 12-13 বছর হয়ে গেছে, এক যুগ পরেও সেই শূন্যস্থান আসলে কেন পূরণ হচ্ছে না?
আমাদের বাংলা সাহিত্যে অনেক গুণী লেখককে আমরা পেয়েছি, কিন্তু কেমন যেন যখন ফিরে যেতে হয়, কথা বলতে হয়, মনে করার মতো লেখার কথা বলতে হয়, তখন কিন্তু ওই অনেক আগের দিনে ফিরে যেতে হয়। এখনকার নতুন নতুন লেখকরা যে পাঠকপ্রিয়তা পাচ্ছেন না, জনপ্রিয়তা পাচ্ছেন না তা নয়, তাদের লেখাও ভালো হচ্ছে। কিন্তু আমি শুধু যেটি বলতে চাচ্ছিলাম পনিল, যে এই যে মানে যত সংখ্যায় লেখাগুলো আসছে, হাজার হাজার বই বের হচ্ছে, কিন্তু তার খুব কম আমাদের মনে থাকছে, কিংবা খুব কম কবি লেখক যারা পাঠকপ্রিয়তা পাচ্ছেন। বইগুলো হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ মনে হচ্ছে যে বইগুলো আসছে কিন্তু বইগুলো হারিয়ে যাচ্ছে। সে অভিযোগ আসলে যারা আগের লেখকরা আছেন, যারা আমাদের সমাজের যারা অগ্রগামী আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তাদের কাছ থেকে আমরা পাই। কিন্তু বর্তমান সময়ে তরুণ লেখক যারা, তারা আসলে এই অভিযোগটি একেবারে পুরোপুরি খণ্ডন করে দেন। আবার যারা তরুণদের লেখা পড়েন, যারা নিয়মিত পত্রিকা পড়েন, লিটল ম্যাগাজিন পড়েন, অর্থাৎ তরুণদের সাথে এক ধরনের ভাব বিনিময় বা যোগাযোগ থাকে, লেখার সঙ্গে যোগাযোগ থাকে, তারা আসলে এই অভিযোগটাকে আসলে খণ্ডন করে দেন। তারা মনে করেন যে নতুনদের লেখায় আসলে আগের যে লেখকদের কাছে আমরা যে ধরনের লেখা পেতাম, সেই বর্তমান লেখকদের কাছ থেকে আসলে সে ধরনের লেখা প্রত্যাশা করাটা তারা মনে করেন যে বোকামি। কারণ প্রতিটা লেখক আসলে তার সমাজ এবং তার সময়কে প্রতিস্থাপন করেন, এবং বর্তমান লেখকদের যারা আছেন তাদের লেখায় আসলে এই বর্তমান সময় কীভাবে যাচ্ছে, বর্তমান সমাজ বাস্তবতা, বর্তমান রাজনীতি, বর্তমান অর্থনীতি এবং বর্তমান পারিবারিক কলহ, সামাজিক বাস্তবতা, এই সব কিছু আসলে তাদের লেখায় ফুটে আসবে। এই সব কিছু তারা মনে করছেন আসলে তাদের লেখায় উঠে আসছে। এবং আপনি যেটা বলছেন যে বইমেলায় প্রতি বছর কবিতার বইয়ের সংখ্যা বেশি, সেটা আসলে একটি, অনেকে বলা হয় যে বাঙালি মাত্রই আসলে কবি। বাঙালির প্রতিটা মানুষই তার লেখা শুরু করে কবিতা দিয়ে। হ্যাঁ, বাঙালির মধ্যে একটি বিষয় আছে যে সে তার ভাবটা গান, কবিতায় এই যে প্রকাশ করার যে আবহমানকালের যে বাঙালি সংস্কৃতি, সেটা আমরা জারি সারি, ভাওয়াইয়া কিংবা হচ্ছে বাউল গান বলা যায়, বা সব কিছুতে কিন্তু এই যে সুরের, ছন্দের, রঙের যে এক ধরনের বহিঃপ্রকাশ, সেইটা কিন্তু আমরা কবিতার মধ্যেও বাঙালির এই ভাব প্রকাশটা আমরা দেখি। বাংলা ভাষা অনেক সমৃদ্ধ ভাষা, বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। সেই জায়গা থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে এখনকার যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চা কিংবা এই বইমেলা কতটা আন্তর্জাতিক হয়ে উঠতে পারছে, কিংবা আন্তর্জাতিক অঙ্গনে কতখানিকটা প্রভাব রাখতে পারছে, এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রতি বছর বইমেলার একটি অংশ থাকে, এই নিয়ে একটা মূল্যায়ন থাকে, কিন্তু প্রতিবারই যেন কোথায় যে হেরে যেতে হয় এবং আফসোস করে বইমেলাটাই শেষ করতে হয়। আমার মনে হয় পুরোপুরি হেরে যায় না, কারণ আমাদের এই বইমেলায় আমরা যদি আন্তর্জাতিক বইমেলাগুলোর সাথে তুলনা করি, আমরা হয়তো বা জার্মানির ফ্রাঙ্কফুর্টের মতো আমাদের আভিজাত্য আমাদের নেই, কিন্তু আমাদের আছে আসলে যে বর্ণমালা, সেই বর্ণমালায় আছে রক্তের ছিটে, রক্তের দাগ লেগে আছে। এই জন্য এই ভাষাকে, এই মেলাকে আমরা আসলে প্রাণের মেলা বলে থাকি। একটু নিতে হচ্ছে, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, এবং এবার আসছি আরও কিছু বিষয় নিয়ে, এই বইমেলার যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে। পানি দে, পানি দে।
আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বর্ণমালার উৎসব। আসলে তা আমরা যদি এই বর্ণমালার দিকে তাকাই, আসলে বাঙালির রক্তে কেনা অহংকারের বর্ণমালা। কবি শামসুর রহমান যেই বর্ণমালাকে বলেছেন আমার অক্ষিগুলোকে তুমি আঁখি তারা, অর্থাৎ বর্ণমালা আমাদের অক্ষিগোলের খুবই যত্নের আঁখি তারা। আবার অন্যদিকে হুমায়ুন আজাদের দিকে আমরা তাকাই, হুমায়ুন আজাদ বলছেন যে আমার প্রিয় বর্ণমালা সভ্যতার সকল শিল্পকলার চেয়েও তোমার রহস্যময় তোমার দু চোখ। এই যে বাংলা বর্ণমালা এবং বাংলা ভাষাকে ঘিরে এত এত যে উপমা, এত এত কাব্যের যে স্রোত, সেটি আসলে কেন? কারণ পৃথিবীতে প্রায় 7,000-এর বেশি আছে এবং তার অসংখ্য অজস্র বর্ণমালা আছে, কিন্তু বাংলাই একমাত্র ভাষা যার গায়ে রক্তের ছিটে আছে এবং বাঙালি সেই তার যা মাতৃভাষার জন্য সে আসলে প্রাণ দিয়েছে। এই কারণেই বাংলা ভাষাটা আসলে আমাদের কাছে এত বেশি মহিমান্বিত, এত বেশি গৌরবের। এবং আমরা যদি খেয়াল করি যে এই যে আমরা বলি যে ভাষার মাস, কিন্তু আসলে ভাষার মাস আসলে শুধুমাত্র ফেব্রুয়ারি না, ভাষার যে উদযাপন সেটি আসলে পুরো বছর জুড়ে হয়। আমি যে কথা বলছি, আমরা যখন কথা বলি, আমরা সত্য বলি, মিথ্যা বলি, আমরা ভালোবাসা প্রকাশ করি কিংবা আমাদের আবেগ অনুভূতি যাই প্রতিবাদ করি। অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানের পুরোটা সময় ধরে আমরা দেখেছি যে তরুণ প্রজন্ম তাদের যে ভাষা, তাদের ভাষায় তারা বোঝানোর চেষ্টা করেছে, তাদের আন্দোলনের মাধ্যমে, তাদের আত্মদানের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেগুলো তারা বলার চেষ্টা করেছে এই মাতৃভাষায়। কিন্তু এই ভাষা কিন্তু অনেকটা আলাদা। আগের যে ভাষা ছিল, আমরা এর আগে অনেকগুলো আন্দোলন দেখেছি, হ্যাঁ, সেটি ভাষা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে। এবং যখন প্রজন্ম থেকে প্রজন্মে আসলে এই জিনিসগুলো পরিবর্তন হতে থাকে, পরিবর্তনের জায়গাগুলো কিন্তু খুব অদ্ভুত হয়। কারণ একটি প্রজন্মের মানে আবেগের বহিঃপ্রকাশ, আরেকটি প্রজন্মের আবেগের বহিঃপ্রকাশ অনেকটা পার্থক্য থাকার কারণে অনেক সময় আমরা পরিবর্তনটা সহজে ধরতে পারি না, যে কিন্তু পরিবর্তনটা একদম নিভৃতে হয়ে যেতে পারে, আবার পরিবর্তনটা এরকম হুট করেও চলে আসতে পারে। পরিবর্তনটা এতটুকুই পরিবর্তন হলেও সেটার সাথে আসলে আস্তে আস্তে পুরো জাতি, পুরো দেশের মানুষ খাপ খাইয়ে নেয়, কিন্তু তা না হলে এই অভ্যুত্থান কিন্তু আসলে সম্ভব ছিল না। আমরা দেখেছি এই ভাষাটা, যদিও আমরা বলছি যে জেনজির ভাষা, কিন্তু সেই ভাষা সেই 80 দশকের, যারা 70 দশকের, যারা এর পরবর্তী প্রজন্মের, তাদের সবাইকে কিন্তু আকৃষ্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন মেলা ঘুরছিলাম তখন দেখতে পেলাম মেলার পাশের যে দেয়াল, সেই দেয়ালও কিন্তু সেই সাম্প্রতিক অভ্যুত্থানে যে স্লোগানগুলো ব্যবহৃত হয়েছে, যে কবিতার লাইনগুলো মানুষের মুখে মুখে ফিরেছে, সেগুলোর ছাপ স্পষ্ট মেলার দেয়ালে। এবং আমরা আরেকটি বিষয়, যে মেলার নতুন সংযোজন, যে জুলাই চত্বর নামে যে চত্বরটি সংযোজন করা হয়েছে, সেটির কথা আমাদেরকে বিশেষভাবে বলতেই হবে। কারণ এই অভ্যুত্থানে কেউ কেউ প্রাণ হারিয়েছেন, কেউ কেউ আহত হয়েছেন, আবার অনেকে অংশগ্রহণ করেছেন, আবার অনেকে সমর্থন দিয়েছেন। সেই সমর্থনের গল্পগুলো, সেই ত্যাগ এবং অর্জনের গল্পগুলো, একসাথে যেমন ত্যাগ, একসাথে সে অর্জন, সেই স্মৃতিগুলো মানুষের কাছে আবারও পুনরায় উত্থাপন করার জন্য এই জুলাই চত্বরটি আয়োজন করা হয়েছে, যার মধ্য দিয়ে যারা মেলায় আসবেন, যেহেতু এটি তারা যাতে তাদের প্রতি সম্মান যেমন জানাতে পারেন, তেমন পরবর্তী প্রজন্মের জন্য ভুলে প্রবণতা আমাদের আছে। আমরা জুলাই গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছেন, তাদের কবরে এখন পর্যন্ত ঘাস না জন্মাতে আমরা ভুলে যাচ্ছি তাদের কথা। সেই আসলে আমরা যাতে ভুলে না যাই, যাদের কথা যারা আমরা স্মরণ করি, যে পরিবর্তন, যে সাংস্কৃতিক পরিবর্তন বা যে রাষ্ট্রীয় পরিবর্তন, কাঠামো পরিবর্তনের কথা আমরা বলছি, যাদের হাত দিয়ে আমরা পেয়েছি, সেই পরিবর্তনের যারা অগ্রগামী পথিক, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, সে স্মরণ করতে আসলে এই জুলাই অভ্যুত্থান। পনেল একটু দর্শকদের জন্য জানিয়ে দেই, সেটি হচ্ছে এবারের বইমেলায় কিন্তু পুরো বইমেলাটি থাকছে, চেষ্টা করা হচ্ছে এটি যাতে কোনো ধরনের বর্জ্য মুক্ত থাকে সেইটি বলা হচ্ছে, এবং ধূমপান মুক্ত বলা হচ্ছে। তো এই পুরো প্রাঙ্গণ জুড়ে, অর্থাৎ বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটি বিস্তৃত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত। এইখানে বইমেলাটি চলবে প্রতিদিন, নিয়মিতভাবে বইমেলা চলবে বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। এবং বইমেলার যেটি শুক্র ও শনিবার শিশু প্রহরের জন্য বইমেলাটি খুলবে সকাল 11টায়। এবং সেই দিনকে বইমেলাটি কিন্তু যে শেষ হবে, অর্থাৎ শুক্র এবং শনিবার ওই রাত 8টার দিকে। এবং আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলাটি সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে। অর্থাৎ বইমেলার যে পরিসর, যে আয়োজন, সেই আয়োজনের ব্যাপ্তি আগের মতোই থাকছে।
কিন্তু আমরা দেখছি যে স্টল এবং প্যাভিলিয়নের সংখ্যা যেমন বেড়েছে, তেমন ধারণা করা হচ্ছে এবছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক বইও প্রকাশ করা হবে এই বইমেলা থেকে। আমরা জানি এবার অনেকগুলো ইসলামিক বইয়ের স্টলও কিন্তু থাকছে, সেই সংখ্যাও বেড়েছে। এছাড়া আমরা পুরো বইমেলাটি সার্বিক নিরাপত্তার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের এক ধরনের জোর তৎপরতা, কড়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তারা নিশ্চিত করেছেন যে বইমেলাটি পুরোপুরি নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবে, সেইটিও থাকছে। কিন্তু আজকের যে পরিবেশ প্রথম দিন হওয়ার কারণে ততটা কড়াকড়ি অথবা এই যে বলা হচ্ছে যে বর্জ্যমুক্ত, এই জিনিসগুলো কিন্তু এখনো পুরোপুরি মানা হচ্ছে না কিংবা মানা যাচ্ছে না, কারণ এখনো স্টল এবং প্যাভিলিয়নের কাজগুলো পুরোপুরি শেষ হয়নি। এছাড়া বইমেলার যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে পুরোপুরি বইমেলা জমে ওঠার যে বিষয়টি, সেটি আসলে আয়োজক, প্রকাশক এবং যারা বইপ্রেমীরা আছেন তারাও মনে করছেন যে এটি একটু সময় লাগবে এবং আস্তে আস্তে যখন জমে উঠবে প্রাণের বইমেলা তখন মানুষের ভিড়টাও বাড়বে এবং যেটি বাণিজ্যিকভাবে লাভবান করার একটু কথা বলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক। পনেলের কাছে যাব আমার সহকর্মী, তিনি আমাদেরকে এই বাণিজ্যের জায়গাটিকে আপনাদের একটু বলবেন যে বই মেলা সংক্রান্ত যে বাণিজ্য, অর্থাৎ শুধু বই প্রকাশ করলেই হয় না, বইটা যেমন পাঠক প্রিয় হতে হয়, আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয় আছে প্রকাশনা সংস্থাগুলোর কিংবা যারা লিখছেন তাদেরও, সেই জায়গাটা যদি একটু বলেন। সেই ইতিহাস যদি বলি, আসলে খুব একটি আশাপূর্ণ ইতিহাস নয় আসলে, কারণ একটি বইয়ের পিছনে অক্লান্ত পরিশ্রম, শুধুমাত্র একদিন নয়। কোনো পাঠক আছে, কোনো লেখক আছেন যারা বছরের পর বছর সংগ্রাম করে একটি বই লিখেন। আমি এই রিডিং রুম করতে গিয়ে একজন লেখকের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন প্রায় 6 বছর আগে তিনি একটি উপন্যাস লিখেছেন এবং তিনি কিন্তু কবি, তিনি কবিতাও লিখেন, তিনি প্রবন্ধও লিখেন, কিন্তু তিনি বলছেন এই উপন্যাস লিখতে গিয়ে তিনি আর কিছুই লিখেননি, তার সমস্ত দিন রাত তিনি উজাড় করে দিয়েছেন এই বইয়ের পেছনে। এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার এই বইটি পাঠক গ্রহণ করবে কিনা এবং শেষ পর্যন্ত আপনার যে পরিশ্রম সেই অর্থ আপনার কাছে আসবে কিনা, সেটা তিনি আসলে ওই আশা থেকে আসলে তিনি করেননি। তিনি আসলে বলেছেন আমার লেখাটি যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে আসলে আমার লেখক সার্থকতা আমার ভেতর থেকে আসবে। লেখক এবং এই যে কবি লেখকদের একটি সবচেয়ে বড় বিষয় কি, যে তাদের এক ধরনের প্রসব বেদনা, এই প্রসব বেদনার কারণেই কিন্তু লেখক কবিরা এই আর্থিক মূল্যায়নের বিষয়টি মাথায় রাখেন না। তারা কিন্তু চিন্তা করেন না যে আমার ঘরে কত টাকা আসলো বা কত টাকা আসতে পারে, তারা তাদের ওই প্রসব বেদনা থেকেই এইটি চালিয়ে যান। এবং এটি হয়েছে এরকম অবস্থা যে নিজের টাকা খরচ করে বই করা এবং পরবর্তীতে আবার নিজের টাকা খরচ করে বই করা এবং এই যে আর্থিক ক্ষতির মুখে পড়া। প্রতিবার বলা হয় যে হাজার হাজার বই প্রকাশ হচ্ছে এবং সেই বইগুলো কতটা মানসম্পন্ন হচ্ছে, কারণ মানসম্পন্ন হলে সেখানকার মান এবং পাঠকপ্রিয়তা যখন বাড়বে তখন কিন্তু তাদের আর্থিক যে সেটা হবে। কিন্তু সেটি আসলে খুব কম লেখকই আছেন যারা নিজের টাকায় বই করে, কারণ বেশিরভাগ মানসম্পন্ন লেখক যাদের লেখা আমরা পড়ি বা অপেক্ষায় থাকি তারা আসলে নিজের টাকায় বই করেন না। এই পুরোপুরি বলবো আমি এক প্রকার ঝুঁকি, এটা নিতে হয় প্রকাশনী সংস্থাকে। আচ্ছা, আজকে আমাদের আলোচনাটা এখানেই রাখতে হচ্ছে। ধন্যবাদ পনেল এবং দর্শক, আমরা প্রতিদিন এই সময়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, আবারও জানিয়ে দেব বইমেলার খুঁটিনাটি এবং আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা, তারাও আমাদেরকে জানাবেন আপনাদের প্রিয় পাঠক, প্রিয় লেখক এবং বইমেলা সম্পর্কে।